রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। জয় মা কালী। আছে কালী পুজো, তো ফের একবার আক্রমণ হলো বিজেপির নেতা বা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কেন বারবার আক্রমণ হচ্ছেন, এবং বিশেষ করে দেখতে পারবেন আক্রমণগুলো করা হচ্ছে বেশ সুন্দরভাবে, এবং সেগুলোকে প্রকাশ করা হচ্ছে মানুষের বহিঃপ্রকাশ বা মানুষের ক্ষোভ বা বিক্ষোভ। এবং যখন এই জিনিসটা ঘটছিল, কাল যখন দক্ষিণ চব্বিশ পরগনায় শুভেন্দুর গাড়ি আটকানো হয়েছিল বা কনভয় আটকানো হচ্ছিল, তখন ঠিক তার উল্টো দিকে অর্থাৎ পাহাড়ে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে আরেক বিজেপি বিধায়ক রাজু বিস্তির গাড়িও কিন্তু আটকানো হয়েছিল এবং তার গাড়িতে কিন্তু ঢিল মারা হয়েছিল। আর এখান থেকে কিন্তু প্রশ্ন উঠছে বারবার, কেন আমাদের রাজ্যে ভোটের আগে বিরোধীদের উপর হামলা চালানো হচ্ছে? কারণটা কি? এর কারণটা কি বলুন তো বন্ধুরা? আমি কারণটা খুঁজছিলাম। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও, যখন দক্ষিণ চব্বিশ পরগনায় শুভেন্দু অধিকারী পৌঁছান এবং 5 জায়গায় তার গাড়ি কিন্তু আটকানোর চেষ্টা করা হয়, এবং তাদের যে হাতে যে ব্ল্যাক আউট যে পোস্টার রয়েছে, সেটা কার্যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটাই ইঙ্গিত করছে যে এই যে আটকানোর প্রচেষ্টা সেটা কিন্তু ছিল পূর্ব পরিকল্পিত। কারণ সমস্ত ব্ল্যাক আউটগুলো দেখুন, মানে প্রিন্ট আউট বার করা, মানে তাদের কিন্তু সমস্ত ডিটেলসে খবর ছিল যে শুভেন্দু অধিকারী কোন রাস্তায় আসবেন, কখন আসবেন, এবং তারা তার জন্য ওয়েট করছিলেন, এবং কার্যত সেই জিনিসটাই হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ভিডিও আমার স্ক্রিনে। তো এইভাবে কিন্তু তারা কিন্তু কার্যত শুভেন্দু অধিকারীর উপর হামলা চালানোর চেষ্টা করছিল, যেটা চেষ্টা করেছিল মালদাতে বেশি হয়ে গেছিল। আপনারা সকলে জানেন তার গাড়ির কাজ থেকে শুরু করে সমস্ত কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। এবং যেহেতু সেই মালদার ঘটনার পর আপনারা সকলেই জানেন যে শুভেন্দু অধিকারীর কিন্তু যে রক্ষাকর্তা বা সিকিউরিটি, সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই কিন্তু কালকে তার কিছু করতে পারেনি। তো এই ঘটনাটি কোথায় ঘটেছে? এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার এবং মথুরা ঢোকার সময়। তো আপনারা সেই ভিডিওটি দেখলেন, এবং এইখানে কিন্তু প্রশ্ন উঠেছে মানুষের যে কেন বারবার এই যে বিরোধীদের উপর হামলা চালানো হচ্ছে। যারা তৃণমূল অভিযোগ করছে বা কুণাল ঘোষ অভিযোগ করেছে, এটা মানুষের বহিঃপ্রকাশ। তারা যে স্লোগানটা করেছে, সে স্লোগানটার কথা বারবার কুণালবাবু বলতে চাইছিলেন। তাদের যে স্লোগান ছিল সেটা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা, যেটা কিন্তু তৃণমূল কংগ্রেস কার্যত বলে থাকেন। আর এইখানটাই ধরা পড়ে গেছে, কারণ এই যে ব্যক্তিগুলো ছিল বা যে মহিলাগুলো ছিল, এনারাও কিন্তু তৃণমূল কর্মী, কেন সাধারণ মানুষ নয়। আরে ভাই, কে যাবে? সাধারণ মানুষ যারা খেটে খায় তারা কি যাবে এই সমস্ত আন্দোলনে? এই সমস্ত আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্টে জানান তো। তাদের যে স্লোগান, যে বক্তব্য, সমস্ত কিছু মিলে যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের বক্তব্যের সঙ্গে। আর পুরো একদম দিনের মতন পরিষ্কার যে এনারা হচ্ছেন তৃণমূলের এক নেতাকর্মী বা তৃণমূলের ছোট ছোট ওই কর্মী সমর্থক, যারা বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা চালিয়েছে। আর এটা নিন্দনীয়, লজ্জাজনক একটি ঘটনা। কারণ আমি মনে করি আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর পর যার স্থান, তিনি হলেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বা কেউ কেউ তো মনে করেন তার থেকেও বড়, কারণ তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রাম থেকে হারিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। তো সেই ক্ষেত্রে অনেকে মনে করেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে ওপরে শুভেন্দু অধিকারী। তো বুঝতে পারছেন তো, তার গাড়ি বারবার আক্রমণ করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা ভাই, আমাদের রাজ্যে কোনো নেতামন্ত্রী এক স্থান থেকে অন্য স্থানে যাবে, সেখানে কেন হামলা হবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। তবুও কিন্তু হামলাটা হচ্ছে। আর এখানে সিপিএম এর অভিযোগ সেটিং তত্ত্ব। তারা বলতে চাইছে মানুষের কাছে, এখানে দেখাতে চাইছে যে আমাদের রাজ্যে দুটো দলই আছে, একটি হচ্ছে তৃণমূল, দ্বিতীয়টি হচ্ছে বিজেপি। কিন্তু এই জিনিসটাকে আমি মানছি না। বা এটা কিরকম সেটিং তত্ত্ব, যেখানে খগেন মুর্মুর মতন একজন কেন্দ্রীয় এমএলএ, কেন্দ্রীয় বিধায়ক কিন্তু সম্ভব, আমি যদি ভুল হয়ে থাকি আমাকে কমেন্টে জানাবেন। তো খগেন মুর্মুর মতন একজন বিজেপি নেতার চোখের হাড় ভেঙে দেওয়া হলো, এটা কি ধরনের সেটিং ভাই? এই ধরনের সেটিং তো আমরা কেউ দেখতে চাই না। সেটিং হলে হবে লোক দেখানো, আটকানো, লোক দেখানো, সমস্ত কিছু। কিন্তু খগেন মুর্মুর মুখ থেকে রক্ত বের হচ্ছিল, আপনারা দেখেছিলেন সেই ভিডিও। তো এটাকে আমি যুক্তিযুক্তভাবে মেনে নিতে পারলাম না যে সেটিং তত্ত্ব। তাহলে কারণটা কি? তৃণমূল কংগ্রেস কেন ভয় পাচ্ছে বিজেপিকে তারা কেন ভয় পাচ্ছে? কেন তাকে আটকানো মরিয়া? তার মূল যে কারণ, আমি এখানে দুটো কারণের কথা বলবো, 3টে কারণের কথা বলছি। একটি হচ্ছে শুভেন্দু অধিকারীর যে জনপ্রিয়তা, সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, বিশেষ করে বাঙালি হিন্দুদের কাছে। কারণ বাঙালি হিন্দুদের কাছে তিনি একটি মানুষ হয়ে উঠেছেন, মানুষ বলতে নেতা হয়ে উঠেছেন, হিন্দুদের নেতা। কারণ আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভোট দান করেন না।
আর যে জিনিসটা কিন্তু বিজেপি 2026-এ এটা একটা চেষ্টা করছে যে সমস্ত বাঙালি হিন্দুরা ভোট দান করে না সেই সমস্ত বাঙালি হিন্দুদের অন্ততপক্ষে বুথ পর্যন্ত নিয়ে যাওয়া হোক, সেই একটা চেষ্টা কিন্তু শুভেন্দু অধিকারী করতে শুরু করেছে এবং সেটা কোথাও না কোথাও কিন্তু সফল হচ্ছে। আর এইখানটাই ভয় ধরেছে তৃণমূল কংগ্রেসের, কারণ তারা জানে যে সমস্ত হিন্দুরা ওই বাঙালি হিন্দুরা বুথে ভোট দিতে যায় না, তারা ভোটটা দিলে দেবে বিজেপিকেই, তাদের মতে কিন্তু আতঙ্ক ধরে গেছে। তাই শুভেন্দু অধিকারীকে কিন্তু এটা আটকানোর চেষ্টা বা বিজেপি নেতাকর্মীদের একটা আটকানোর চেষ্টা। আর 2 নম্বর কারণ হচ্ছে এসআইআর। আপনারা সকলে জানেন এই তৃণমূল সরকার আমাদের পশ্চিমবঙ্গে বারবার যেতে, তার মূল কারণ হচ্ছে অবৈধ ভোটার। তার মধ্যে শুধু কি ওই বাংলাদেশ থেকে আগত অবৈধ ভোটার না, সেরকমটি কিন্তু নয়। অনেকে আছে মৃত্যু ভোটার, যে মৃত্যু ভোটারগুলো শুধুমাত্র সারা বছর দেখা যাবে না, কোনো 4 বছরে কোথাও দেখা যাবে না, শুধুমাত্র ভোটের সময় তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, তারা ঠিক করে ভোটটা দিয়ে টুক করে কেটে পড়বে। তো এইগুলো হচ্ছে ভুয়ো ভোটার, যে ভুয়ো ভোটারগুলো এসআইআর এর মাধ্যমে কিন্তু বাদ যাবে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে অনেক অনুপ্রবেশ ঘটেছে, সেটা মানুন বা না মানুন, ঘটেছে তো ঘটেছে, এটা অনেকে মানে অনেকে মানেন না, কিন্তু ঘটেছে। যার কারণে এসআইআর হলে এই সমস্ত মানুষের ভোট কার্যত বন্ধ হয়ে যাবে, তাদের নাম লিস্ট থেকে বাদ হয়ে যাবে। তাই কার্যত কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী এই হামলাগুলো করে থাকে এবং তাদেরকে মদত দেয় আমাদেরই রাজ্যের কিছু মানুষ যারা মূর্খ, মানে বাঙালি সম্প্রদায়ের মানুষ, তারাই এদেরকে আবার সাহায্য করে শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য, ভোটে জেতার জন্য। তাতে আমাদের রাজ্য শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাক, আমাদের দেশ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাক, তাদের গদিতে টিকে থাকতে হবে। তাই কার্যত এই জিনিসটা তারা করছে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন শুধুমাত্র বিজেপি নেতাদের কেন আক্রমণ হচ্ছে, কই সিপিএম, সিপিআইএম বা কংগ্রেসের নেতাদের আক্রমণ হচ্ছে না? কারণ এসআইআরটা যেটা হচ্ছে সেটা বিজেপির চাপে পড়েই হচ্ছে। কারণ যদি এসআইআর না হয়, আপনারা ইতিমধ্যে শুনেছেন বিজেপির তরফ থেকে বক্তব্য রাখা হয়েছে দিল্লিতে কিন্তু আগুন জ্বলবে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছেন, বিজেপির তরফ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গে যদি এসআইআর না করা হয় তাহলে দিল্লি থেকে আগুন জ্বলবে। কিন্তু এই আগুন জ্বলবে সেটা দিল্লি পর্যন্ত আগুনটি কিন্তু জ্বলবে। তাই কার্যত বুঝতে পারছেন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এসআইআর নিয়ে। এবং বেশ কিছু নেতামন্ত্রীদের, তৃণমূলের নেতামন্ত্রীরা এমন কিছু বক্তব্য রেখেছে যেটা কিন্তু সংবিধান হাতে গ্রহণ করে শপথ নিয়েছেন, কিন্তু সংবিধান বিরোধী কথাবার্তা বলছে। বেশ কিছু নেতামন্ত্রী এমন বলেছেন যে আপনারা সকলে বিএলওদের বাড়ির পিছনে পিছনে যাবেন এবং কোনো লোক যদি বাড়িতে না থাকে তার ফর্মটা পর্যন্ত বিলি দিয়ে ফিল আপ করে দেবেন, যেটা কিন্তু আইনত অপরাধ এবং সংবিধান বিরোধী কথাবার্তা। তো এখান থেকে কার্যত পরিষ্কার যে এসআইআর হলে তৃণমূলের অনেক ভোট ব্যাংক কিন্তু কমে যাবে এবং যারা ভোট ব্যাংকগুলো কমবে তারা কেউ আমাদের দেশের নাগরিক নয়, আমাদের রাজ্যের নাগরিক নয়। আরেকটি সংবাদ, আপনারা আরেকটি স্লোগান শুনলেন, জয় বাংলা, যেটা কিন্তু বাংলাদেশের স্লোগান। আর এখান থেকে আমার খটকাটা একটু বেশি লাগে, যেটা আবার বাংলাদেশি নয়, তো হতেও পারে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে জয় বাংলাকে পশ্চিমবঙ্গের স্লোগান চালাচ্ছে, এবার বাংলা পঙ্ক ওঠার চেষ্টা করে, কিন্তু ভাই জয় বাংলা তো বাংলাদেশের স্লোগান, সেটা আমাদের রাজ্যে কেন চলছে? বলতে হলে বলো জয় পশ্চিমবঙ্গ, তারা একবারও জয় পশ্চিমবঙ্গ বলে না, তারা বলে না ভারত মাতা কি জয়। কোন সময় বলে শুনেছেন এই বাংলা পক্ষ বলুন বা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা? কোনো সময় কিন্তু বলেন না। আর আজকে দেখবেন 2026-এ যেহেতু ভোট, তাই বারেবার বিজেপি নেতা মন্ত্রীদের উপর আক্রমণ হচ্ছে। কিন্তু এরপরে যে আমি কথাটি বলবো সেটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যেটি বাংলা আমাদের মিডিয়াগুলো দেখাচ্ছে না, যে কেন আক্রমণটা হচ্ছে। ভাই এসআইআর তো বুঝলাম, বিজেপিকে ভয় পাচ্ছে তাও তো বুঝলাম, আর একটা মূল কারণ আছে যেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী লুকাতে চাইছেন বাংলার মানুষের কাছ থেকে, পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকের কাছ থেকে, যেটা সামনে চলে এলে 2026-এ জিতাটা একটু টাফ হয়ে যাবে। তাই কি তিনি লুকানোর চেষ্টা করছেন, তাই বারবার বিরোধী নেতাদের উপর আক্রমণ করছে, যাতে মিডিয়াগুলো এই আক্রমণটাকে নিয়ে এই খবর করতে থাকেন। এবং এমন পর্যায়ে চলে গেছে আক্রমণের হার যে এর থেকে বেশি কিছু হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। কতটা রিস্ক নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু এতটা রিস্ক নিচ্ছেন কেন মাননীয় মুখ্যমন্ত্রী, যেখানে রাষ্ট্রপতি শাসন পর্যন্ত জারি হতে পারে এই সমস্ত ঘটনার কারণে? এই যে নেতাদের উপর যে আক্রমণগুলি হচ্ছে, কিন্তু কেন হচ্ছে বলুন তো? এর যখন আমি তথ্য কালেকশন করছিলাম তখন আমি দেখে অবাক হয়ে গেলাম। সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জিডিপি, সমস্ত খবর লুকিয়ে আছে এই জিডিপিতে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, পশ্চিমবঙ্গের জিডিপি জাতীয় স্তরে কমে যাচ্ছে। হ্যাঁ ঠিক শুনেছেন, জাতীয় স্তরে মানে আমাদের রাজ্যের জিডিপি অন্যান্য রাজ্যের জিডিপির তুলনায় অনেক অনেক গুণ কমে গেছে। তার একটা পরিসংখ্যান বলে দিই, 1960 সালে আমাদের রাজ্যের জিডিপি জাতীয় স্তরে ছিল 10.6%,
সেখানে 2025-এ এসে আমাদের রাজ্যের জাতীয় স্তরে জিডিপির হার জানেন কত? 5.6%, মানে অর্ধেকটা গায়েব হয়ে গেছে। আর এই জিনিসটা লুকোনোর জন্য কি মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি চেষ্টা করছেন। এবার আপনারা অনেকেই আছেন যারা গুগলে গিয়ে এখনই সার্চ করবেন, আমাকে কমেন্টে এসে গালি দেবেন। তার আগে আমি একটু বলে দিই জাতীয় স্তরের যে জিডিপি সেটা অ্যাকচুয়ালি কি। দেখুন, আমাদের রাজ্যের জিডিপি কিন্তু বাড়ছে। কিরকম বাড়ছে? আমাদের রাজ্যের জিডিপি যদি 110 টাকা বাড়ে, অন্যান্য রাজ্যে জিডিপি বাড়ছে 125 টাকা। তাহলে ভাই আমাকে একটু কমেন্টে জানান যে মানে আমাদের রাজ্যের জিডিপি তাহলে উন্নত কি হচ্ছে? আমাদের রাজ্যের জিডিপি তাহলে উন্নত কি হচ্ছে? আর যে জাতীয় স্তরের কথা বললাম, ভারতবর্ষের যে কটি রাজ্য আছে সমস্ত রাজ্যের জিডিপির তুলনায় আমাদের পশ্চিমবঙ্গের জিডিপি ধীরে ধীরে কমছে। এটাই হচ্ছে সব থেকে চিন্তার বিষয়। আর এই জিনিসটাকে ঢাকার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি সমস্ত এই বিশেষ করে মানে যারা শক্তিশালী বিরোধী দল আছে সেটা হচ্ছে বিজেপি, তাই বিজেপির উপর কিন্তু আক্রমণ চালাচ্ছে। কারণ মিডিয়াতে এই খবরটা নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু আসল যে সংবাদ যে আমাদের রাজ্যের জিডিপি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের আমলে বা তৃণমূল কংগ্রেসের আশীর্বাদে, সেটা মানুষকে বুঝতে দেওয়া হচ্ছে না। এবং এতটাই ধ্বংস হয়ে গেছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 29,000 কোটি টাকা আবার ঋণ নিয়েছে আমাদের রাজ্য। সেই খবরটাও আমি করেছিলাম, তো এই কারণে কিন্তু তিনি ঋণটা নিয়েছিলেন যে আমাদের রাজ্যের যে জিডিপির হার সেটা কিন্তু নিম্নমুখী, সেটা কিন্তু কমছে। এটা একটা ভাবার বিষয়। আর এই জিনিসটাকে যদি মোকাবিলা করতে হয় তাহলে সমস্ত দলের মানুষকে একত্রে এক ছাতার তলায় কিন্তু আসতে হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেই জিনিসটা সম্ভব নয়, কারণ আমাদের পশ্চিমবঙ্গে শুধু একটাই জিনিস হয়, সেটা হলো রাজনীতি। আর যদি তৃণমূলের কথা বলি, যাদের আসার আগমনটাই ছিল টাটাকে হাঁটিয়ে, যাদের আগমনই ঘটেছিল পশ্চিমবঙ্গে কোম্পানি হাঁটিয়ে, এবং সাধারণ মানুষ তাদেরকে 2 হাত ভরে ভোটটা দিয়েছিলেন যে হবে হয়তো আমাদের পশ্চিমবঙ্গে কিছু না হলেও হবে, অন্তত কিছু না হলেও কলকাতা একদিন লন্ডন হবে। কিন্তু আজকে মনে হচ্ছে কলকাতা লন্ডন নয়, কলকাতা লন্ডন হচ্ছে, কলকাতা লন্ডন হবে, কিন্তু এখন মনে হচ্ছে কলকাতা লন্ডন নয়, কলকাতা লন্ডন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছেন। যে হারে নিম্ন গতিতে আমাদের জাতীয় স্তরে জিডিপি কমছে, তার একটা খুবই কিন্তু ইঙ্গিত স্পষ্ট যে আমাদের পশ্চিমবঙ্গের অর্থের ভাড়াল পুরোপুরি কার্যত দেউলিয়া হওয়ার নিচের দিকে নামছে। আর কিছুদিন পর শুনবেন আমাদের রাজ্যের অর্থ ভাণ্ডার পুরোপুরি শূন্য হয়ে গেছে। তাই তো মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিতে পারছিলেন না বা দিয়ে দিতে পারেন না, এটাই সব থেকে বড় কারণ। আর এই সমস্ত ঘটনা ঢাকার জন্য কার্যত বিরোধী দলদের উপর আক্রমণ হচ্ছে। কেন আক্রমণ করছেন? সবার আগে তো সর্বদলীয় বৈঠক ডাকা উচিত যে আমাদের পশ্চিমবঙ্গে কেন এটি হচ্ছে। তার মূল কারণ শিল্প কলকারখানা। আমাদের পশ্চিমবঙ্গে শিল্প কলকারখানা নেই বন্ধুরা, আপনারা সকলেই জানেন, আমিও জানি, আপনিও জানেন। তাই তো আমি মহারাষ্ট্রে সেখানে কাজ করছি, আমার মতন আরো কত পরিযায়ী শ্রমিক বাইরে বাইরে কাজ করছে, কিন্তু আমাদের রাজ্যে তাতে ভ্রুক্ষেপ নেই। আমাদের রাজ্যে শুধু একটাই চলে, তা হলো ওই যে দান, লক্ষ্মী ভাণ্ডার। সবাই লক্ষ্মী ভাণ্ডার আশায় আছে যে লক্ষ্মী ভাণ্ডার পাবো, 2026-এ আবার ভোটটা দেবো। এদিকে আমাদের অর্থ ভাণ্ডার যে পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা মানুষের কোনো হুঁশ নেই। আর এই সমস্ত বাংলা মিডিয়া এগুলো দেখায় না, সবাই খবর দেখায়, কিন্তু এই সমস্ত সংবাদগুলো বলে না যে আমাদের রাজ্যের অর্থর অবস্থা কি রয়েছে, কোনখানে রয়েছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। যে আমাদের রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে এই তৃণমূলের আশীর্বাদে, কেউ কিচ্ছু বলে না। আর এর জন্য যে মূল দায়ী সেটা হচ্ছে শিল্প। পশ্চিমবঙ্গে যদি এই হাত থেকে বাঁচতে হয় তাহলে শিল্পকে আনতে হবে, কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গে শিল্পের পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর চাষের কথা যদি বলি, এই যেটুকু এখনো অর্থনীতি বেঁচে আছে তা হলো চাষের উপর, কিন্তু ধীরে ধীরে চাষের উপরেও থেকেও অর্থনীতি মানে কৃষিকার্য ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় মা কালী। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন।